ইশরাককে মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত খুলবে না নগর ভবনের ফটক। আজ ব্লকেট কর্মসূচি, ব্যাহত নাগরিক সেবা। ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হলো চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। হত্যা চেষ্টা মামলায় রিমান্ড চাইবে পুলিশ। ভারতীয় নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে অচলাবস্থা, পোশাক সহ পণ্যবাহী শতাধিক ট্রাক আটকা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে, আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। এটা উভয় ব্যবসায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইজনের ক্ষতিগ্রস্ত হবে। 7 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ঠিকাদারের তাল বাহানা, 42 কোটি টাকা লুটের প্রকল্প বলছে স্থানীয়রা। ঈদে এবারও বিশেষ ট্রেন নেই রংপুরে, বৈষম্যে ক্ষুব্ধ স্থানীয়রা। সড়কে বাড়বে চাপ, নির্বিঘ্নে ঘরে ফেরার ব্যবস্থা করার দাবি। এই দুইজনের সিটে 3 জন বসা লাগে, ঈদের সময় আরো বেশি ভিড় হয়। যাতায়াতের জন্য ট্রেন খুব সীমিত হয়ে গেছে। নাগরিক সেবা বঞ্চিত কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের মানুষ। বেহাল যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা, নতুন প্রকল্পের উদ্যোগ। এবং গাজায় ব্যাপক আকারে স্থল অভিযান ইসরায়েলের, আরও 1.5 শতাধিক নিরীহ ফিলিস্তিনি প্রাণহানি, হাসপাতালের সামরিক অভিযান। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি জাসিকা বেদিন। বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সকাল 11টা থেকে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করবেন তার সমর্থকেরা। রোববার দুপুরে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান। বুধবার থেকে টানা 4 দিনের অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি ইশরাকের সমর্থকরা নগর ভবনের ফটকে অবস্থানের পাশাপাশি ভেতরের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে সেখানে সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। স্থবির হয়ে পড়েছে নগর ভবনের কার্যক্রম। সেবা বঞ্চিত হচ্ছেন নগরবাসী। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ক্ষমতার পট পরিবর্তনের পর গেল 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর 27 এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে ইসি। দর্শক, নগর ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তন্দ্রা, নগর ভবনের সেবা কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, আর আজ কি কি কর্মসূচি রয়েছে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আসলে যেন নির্বাচন করা হয়, সেজন্য কিন্তু মেয়র ইশরাক হোসেনকে আসলে তারা, অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায়। এই জন্য কিন্তু আজকেও তারা এখানে সমাবেশ করছেন। বিএনপির নেতাকর্মীরা যারা আছেন তাদের থেকে শুরু করে ইশরাকের আসলে সমর্থকে যারা রয়েছেন, সমর্থন যারা করছেন, তারা কিন্তু আজকেও এখানে নগর ভবনের সামনে আসলে তারা এখানে সমাবেশ করছেন। এবং তারা ব্যারিকেড করে এখানে কিন্তু, যদি বলি যে রাস্তা কিন্তু এখানে বন্ধ করে রেখেছেন। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়, সেজন্য কিন্তু তারা এটিও বলেছেন যে আসলে তারা যদি দায়িত্ব না বুঝিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি তারা ঘোষণা যেটি করেছিল সেটি কিন্তু তারা বাস্তবায়ন আসলে করবে। এবং এর পাশাপাশি যদি একটু বলি যে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে কিন্তু বিভিন্ন স্লোগানে এখনও এখানে ইশরাকের সমর্থক যারা আছেন, সমর্থনে যারা রয়েছেন, তারা কিন্তু এখানে মিছিল করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকে তারা এখানে বলা যায় যে নগর ভবনের পুরো এক পাশের রাস্তা বন্ধ করে রেখেছেন। এবং পাশাপাশি যদি আমি বলি ইশরাকপন্থীরা যারা রয়েছেন তারা এখানে কিছুক্ষণ পর আমরা দেখেছি যে আসলে যতই বেলা বাড়ছে তত পরিমাণেই আসলে ধীরে ধীরে এখানে তার যে ইশরাকপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং একত্রিত হয়ে আসলে এখানে সমাবেশ করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বারবারই তারা যেটি বলছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত ইশরাককে মেয়র হিসেবে নির্বাচন করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন, তাদের এই যুদ্ধ তারা চালিয়ে যাবেন। তবে এক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে আসলে
মেয়র নির্বাচন করার জন্য এখানে যে পরিমাণে তারা সমাবেশ করছেন, রাস্তা বন্ধ করে রেখেছেন, এক্ষেত্রে কিন্তু আমরা জনসাধারণের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এই যে একটা জনদুর্ভোগান্তিতে তারা পড়ছে, এই ভোগান্তি কিন্তু তাদের শেষ হচ্ছে না। এবং গত 3 দিন ধরেও কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে আসলে গত 3 দিন ধরেও তারা নগর ভবনে বিভিন্ন কাজের জন্য এসেছেন, তবে তারা তাদের কাজগুলো কিন্তু আসলে সম্পূর্ণভাবে করতে পারছেন না, বিভিন্নভাবে তারা আসলে এখানে ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে ইশরাক হোসেন কিন্তু নিজেই কয়েকদিন আগে কিন্তু তিনি সংবাদ সম্মেলন করে আসলে জানিয়েছেন যে আসলে এই যে তাকে নির্বাচন করার জন্য, তাকে যেন মেয়র হিসেবে নির্বাচন করা হয়, সেই জন্য যে এখানে আন্দোলন হচ্ছে, সমাবেশ হচ্ছে, তার সাথে কিন্তু তার কোনো সম্পৃক্ততা নেই বলেই ইশরাক হোসেন দাবি করেছেন। তবে তিনি এটিও বলেছেন আসলে যে আন্দোলন করা কিন্তু আসলে জনসাধারণের আসলে নাগরিক অধিকার, তারা যদি চায় তারা আন্দোলন করতে পারে। আসলে এক্ষেত্রে আমরা যদি বলি যে ইশরাক হোসেনের কিন্তু এখানে সম্মতি আমরা দেখতে পেরেছি। পাশাপাশি জনসাধারণও কিন্তু বলছে যে আসলে যদি আগের বছরের কথা বলে, অর্থাৎ 2020 সালে যখন নির্বাচন করা হয়েছিল, মেয়র নির্বাচিত হয়েছিল, তার সমর্থকরা বলছেন যে আসলে তখন জালিয়াতির মাধ্যমে তাকে আসলে জেতানো হয়নি, যে কারণে তিনি মেয়র হননি। এবং এবার তারা চাচ্ছেন যে কোনোভাবেই হোক মেয়র হিসেবে ইশরাককে তারা দেখেন, সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং এই দাবি নিয়ে কিন্তু তারা এখনও এখানে সমাবেশ করে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে থেকে সর্বশেষ। তন্দ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সকাল 11টা থেকে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচির ডাক দেন দলটির নেতারা। সাম্য হত্যার বিচারের দাবিতে রোববার প্রায় 2.25 ঘন্টা শাহবাগ অবরোধ করে রাখে কেন্দ্রীয় ছাত্রদল। এ সময় খুনিদের গ্রেফতারে স্পষ্ট বক্তব্য পাওয়া না গেলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা ঘেরাও করার হুঁশিয়ারিও দেন। এদিকে সাম্য হত্যা মামলার তদন্ত ডিবিতে হস্তান্তর করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ বৈঠকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হয়েছে। সোমবার সকালে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলায় রিমান্ড চাইবে পুলিশ। এর আগে রোববার রাতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর ভাটারা থানায় মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। দর্শক, নিম্ন আদালতে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তারেক, চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বিরুদ্ধে কত দিনের রিমান্ড চাওয়া হবে, সার্বিক পরিস্থিতি জানাবেন। জেসিকা, যেমনটি জানেন, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কিন্তু গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আজকে ঠিক 10টার দিকে কিন্তু তাকে আদালতে তোলা হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এর আগে তারও 1-1.5 ঘন্টা আগে কিন্তু আদালত প্রাঙ্গণে তাকে আনা হয়। তবে আপনি যেমনটি জিজ্ঞেস করেছেন রিমান্ড আবেদন, আমরা জানতে পেরেছি আসলে এই মামলায় পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে না, এমনটি জানতে পেরেছি। কিন্তু আমরা এখনো শুনানি শুরু হয়নি, আদালতে তোলা হয়েছে
শুনানি শেষে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো রিমান্ড আবেদন করবে কিনা অথবা আদালত কি সিদ্ধান্ত নেয়। তবে আমরা যেমনটি জানতে পেরেছি এই ভাটারা থানায় কিন্তু জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলনে কিন্তু হত্যা চেষ্টার মামলায় তাকে আসামি করা হয়েছে। এর আগে গতকাল যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর ভাটারা থানায় তাকে নেওয়া হয়েছে, সেখান থেকে পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই ডিবি কার্যালয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আমরা এখানে যেমনটি দেখেছি খুবই কড়া নিরাপত্তায় কিন্তু আদালত প্রাঙ্গণে তাকে আনে, এরপর ঠিক 10টায় কিন্তু আদালতে কোর্টে তোলা হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। তো এরপর আসলে এখনও শুনানিও শুরু হয় নাই। শুনানি শুরু হলে এরপর আদালত কি সিদ্ধান্ত নেয়, কি আদেশ দেয় সেটি জানতে পারবো। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে বিগত আওয়ামী সরকারের যে সাংস্কৃতিক অঙ্গনে যারা আওয়ামী সরকারকে নানাভাবে সমর্থন দিয়েছেন তাদের তালিকায় কিন্তু নুসরাত ফারিয়া রয়েছে। তো এরপর আসলে আদালতের শুনানির পর আমরা বিস্তারিত জানতে পারবো। জেসিকা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া রিমান্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। রাজধানীর বাড্ডায় রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে সন্তানের মৃত্যুর পর এবার মারা গেছেন মা মঞ্জুরা বেগম। রোববার রাত 10:30টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বিকেল 3টায় 66% দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার শিশু কন্যা। গত শুক্রবার রাত 12টায় দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী শিশুসহ 5 জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এই ঘটনায় নিহত শিশুর বাবা তোফাজ্জল হোসেনের শরীর 80%, তার মেয়ে মিথিলা 60%, তানিশা 30% দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় 7 ধরনের পণ্য রফতানি বন্ধ রয়েছে। বেনাপোল স্থলবন্দরে 36টি ট্রাকে তৈরি পোশাক সহ পণ্যবাহী শতাধিক ট্রাক। ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি বিধিনিষেধ দ্বিপক্ষীয় বাণিজ্য নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহারের পর বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ভারতীয় সুতাসহ বেশ কিছু পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিক্রিয়ায় 1 মাসের মাথায় দিল্লির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের তৈরি পোশাক ও ফলসহ প্রায় 7 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। 17 মে শনিবার ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে 36টি ট্রাকে তৈরি পোশাক সহ আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ভারতের নতুন নিষেধাজ্ঞা বড় ধাক্কা হয়ে দেখা দেবে বলে শঙ্কা দেশের ব্যবসায়ীদের। তারা বলছেন সমুদ্র ও আকাশপথে এসব পণ্য রপ্তানি করতে দ্বিগুণ খরচ ও সময় লেগে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে দুদেশের ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দরে কিছু ট্রাক দাঁড়ায় আছে ভারতে প্রবেশের অপেক্ষায়, কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে, আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশ সরকারের রাজস্ব হারাচ্ছে। এক্সপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সেটা উভয় ব্যবসায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইজনেই ক্ষতিগ্রস্ত হবে। নিষেধাজ্ঞা আরোপের আগের এলসি হওয়া পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারের সুযোগ চান ব্যবসায়ীরা। তবে এসব এলসি হওয়া পণ্য ছাড়ের ব্যাপারে মৌখিক একটি আপিলের আশ্বাস দিয়েছে ভারত। ইন্ডিয়ান পার্টির আলোচনা চলছে যাতে পূর্বের এলসিকৃত পণ্য রপ্তানি হয়, তার জন্য ইন্ডিয়ান কাস্টমসে ইন্ডিয়ান ব্যবসায়ীরা আলোচনা করছে। আমরা একটা আবেদন জানাবো মৌখিকভাবে নিচের লেভেল থেকে যে গাড়িগুলো বাংলাদেশে ডকুমেন্টের সমস্ত প্রসেস হয়ে আছে, যদি ওগুলো নেওয়া যায় একটা অ্যাপিল করে রাখবো। ভারত ভিত্তিক বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে ভারতের এই নিষেধাজ্ঞার কারণে $770 মিলিয়ন উপর নেতিবাচক প্রভাব পড়বে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের 42%। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 7 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র।
42 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি আজও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছে হস্তান্তর করেনি ঠিকাদার। ফলে অপরিকল্পিত প্রকল্প নিয়ে জনসাধারণের মাঝে প্রশ্ন উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, বিভিন্ন জটিলতা এবং কম বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কারণে প্রকল্প শেষ করা যায়নি। তবে স্থানীয়রা বলছে, এটি মূলত টাকা লুটপাটের প্রকল্প। সহকর্মী শুভকুমার ঘোষের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সিরাজগঞ্জ শহরের পাশে যমুনা নদীর পশ্চিম পারে ক্রসবার 3 এলাকায় 2018 সালে পিডিবির তত্ত্বাবধানে প্ল্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠান 42 কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে। 8টি টাওয়ারে পাখা বসানো হয় এবং 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রকল্পটি এখনো শেষ না হয় বিদ্যুৎ উৎপাদনও শুরু হয়নি। সরকারি এত টাকা খরচ করে প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। তবে স্থানীয়রা বলছে, বিগত সরকারের আমলে দুর্নীতির উদ্দেশ্যে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, যা এখন নির্মাতা প্রতিষ্ঠান হতাশাজনকভাবে কাজ না শেষ করেই হস্তান্তরের চেষ্টা করছে। শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নতুন করে এই প্রজেক্টটা আবার টেন্ডারের মাধ্যমে চালু করা হোক। করোনার প্রভাব ও টাওয়ারের উচ্চতা কম হয় প্রকল্পে বিলম্ব হচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই আবারও চালু করার আশ্বাস দেন প্ল্যান্ট এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের স্বত্বাধিকারী। আমরা আগামী 10-15 দিনের মধ্যে চালু করবো এবং এরপরে স্টেপ ভালোভাবে চলবে। করোনা গেছে, তারপরে এই ওটার হাইট বাড়ানো লাগছে অনেক, প্রত্যেকটা টাওয়ারের প্রত্যেকটা বিল্ডিং এর। এখন আমার এই প্রজেক্টকে রেডি করতেছি সবকিছু দিয়ে। এই প্রকল্পটি লুটপাটের একটি উদাহরণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প অসমাপ্ত রেখেই পালিয়ে যেতে পারে বলে জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি। সরকারের কাছে দাবি উপস্থাপন করব যে এই প্রজেক্ট রেখে যেন পালিয়ে যেতে না পারে, যেহেতু এটা সিরাজগঞ্জের প্রজেক্ট, এই সিরাজগঞ্জের প্রজেক্টটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে তাকে এখান থেকে চলে যেতে হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে প্রকল্প হস্তান্তর করা হোক এবং সরকার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকল্প বুঝে নেয়, এমনটাই দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার রাত 8:30 থেকে আখালিয়া এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলে ধাক্কা লাগলে চালক ক্ষুব্ধ হয়ে শিক্ষককে মারধর করেন। ঘটনার পর শিক্ষার্থীরা রাত 9:30টার দিকে ঘটনাস্থলে এসে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও অবস্থান নেন। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। রাত 1:45 পর্যন্ত চলা এই বিক্ষোভ শেষে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক রাসেলকে আটক করে পুলিশ। ঈদে ঘরে ফেরা রংপুর অঞ্চলের মানুষজনের জন্য এবারও বিশেষ ট্রেন থাকছে না। অন্য অঞ্চলের সঙ্গে এমন বৈষম্যে ক্ষুব্ধ ওই অঞ্চলের মানুষ। তাদের আশঙ্কা, নিয়মিত চলাচল করা আন্তনগর ট্রেন দিয়ে এ সময় যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। এ পরিস্থিতিতে সড়কেও চাপ বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করে নির্বিঘ্নে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা দাবি জানিয়েছেন তারা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুর অঞ্চল থেকে দিনে 7 থেকে 10,000 মানুষ ট্রেনে যাতায়াত করেন। এত মানুষের জন্য আন্তনগর ট্রেন চলে মাত্র 10টি। ঈদের সময় যাত্রীর সংখ্যা বহুগুণে বেড়ে গেল, বাড়ানো হয় না ট্রেনের সংখ্যা, বরং সমস্যা নিত্যর সঙ্গে হয় ঈদ যাত্রীদের। বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করা এই নারী কর্মকর্তার অভিজ্ঞতা ঠিক এমনই। না থাকার কারণে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে থাকার কারণে ধাক্কাধাক্কি হয় না। ট্রেন তো শুধু কি একবারেই ইয়েভাবে তো যায় না, অনেক সময় দেখা যায় বিকল্প সৃষ্টিতে দাঁড় করায়, দেখা যাচ্ছে এরকম করে ঝাঁকি মারে। ঝাঁকা মারার কারণে দেখা যায় দুষ্ট ছেলে কিলে দাঁড়িয়ে আছে, দেখবেন যে ওই ঝাঁকিটার কারণে সুযোগ নিয়ে ওরা পড়তেছে উপরেই। তো এটা তো আমাদের জন্য সমস্যা, ওই জন্য তো ট্রেন বাড়ানোই দরকার। কর্তৃপক্ষ বলছে, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জন্য আগের দেয়া বরাদ্দ রংপুর এক্সপ্রেস, লালমনি, বুড়িমারি ও কুড়িগ্রাম এক্সপ্রেস রয়েছে। বিভাগের বাকি 4 জেলার জন্য আছে পঞ্চগড়, একতা, দ্রুতযান, বাংলাবান্ধা, নীলসাগর ও চিলহাটি এক্সপ্রেস।
নারীর টানে মানুষজন বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলেও বিশেষ ট্রেন নিয়ে প্রস্তুতি নেই রেল কর্তৃপক্ষের। সুবিধার থেকে বেশিরভাগ সময় অসুবিধাই পাওয়া যায়। এই দুইজনের সিটে তিনজন বসা লাগে, ঈদের সময় আরও বেশি ভিড় হয়। যাতায়াতের জন্য ট্রেন খুব সীমিত হয়ে গেছে। আরও বেশ কিছু ট্রেন যদি এই যাতায়াত করতো ঢাকা, রংপুর, কুড়িগ্রাম এই লাইনে, তাহলে হয়তো আরও ভালো হতো। ঢাকা, চিটাং বা ওই সমস্ত রুটে যেভাবে ট্রেন পাওয়া যায় এবং সেগুলোর যে সুযোগ সুবিধা নর্থ বেঙ্গলে নাই। রংপুরে ব্রডগেজটা চালু হোক আর বিশেষ ট্রেন আর রেলওয়ে স্টেশনটা একটু উন্নত করলে আসলে অনেক ভালো হবে, আমাদের ভোগান্তিগুলো একটু কমবে আসলে। এমন বাস্তবতায় বছরের পর বছর দুর্ভোগে পড়া যাত্রীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভ আর বঞ্চনার কথা। ঈদ স্পেশালের জন্য প্রতিবারই আমরা বলি দিতে পারে না, যেহেতু আর যাত্রী আপনার গাড়ি বগি সংকট, ইঞ্জিন সংকট, যার কারণে নতুন কোনো ঈদ স্পেশাল দিতে পারে না, এবারও নাই। জনবল, ইঞ্জিন, বগি সংকট দেখিয়ে বন্ধ রাখা হয়েছে এই অঞ্চলের 4টি লোকাল ট্রেন ও 4টি সাব স্টেশন। এ নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। রক্তের ক্ষেত্রে রংপুর অগ্রগামী, কিন্তু পাওয়ার ক্ষেত্রে রংপুর সব সময় পশ্চাৎগামী হয়ে থাকে। এই কারণটি, এই দুঃখটি আমরা আসলে আর বেশি দিন নিয়ে যেতে চাই না। আমরা চাই রংপুরের এই বৈষম্য দূরী হোক, রংপুরের সকল প্রকার সুবিধা যেন রংপুরের মানুষ পায়, এই আমাদের কামনা। ট্রেন সংকটে এভাবেই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। ঈদ স্পেশাল তো নেই, বরং বন্ধ 4টি লোকাল ট্রেন ও স্টেশন। এই অবস্থায় আন্তনগর ট্রেন চালুর দাবি রংপুরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু পালন করায় দেশের বিভিন্ন জেলায় এসব গরুর চাহিদা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, খামারগুলোতে প্রস্তুতি আপনি কেমন দেখছেন, আর দেশীয় পদ্ধতিতে গরু পালন করায় বাজারে চাহিদা কেমন দেখছেন? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, নড়াইলে আসন্ন কুরবানিকে সামনে রেখে কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছেন। এই নড়াইলে যেসব অধিকাংশ যে খামার রয়েছে সেখানে কিন্তু দেশীয় পদ্ধতিতে এখানে গরু করা হয়ে থাকে। আমরা এইখানে যে খামারটি রয়েছে চিত্রা এগ্রো খামার রয়েছে, আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি। আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করছি যে এইখানে 60টির মতো গরু রয়েছে, যেখানে দেশীয় পদ্ধতি সম্পূর্ণ খোল, কাঁচা ঘাস হয়ে জাতীয় খাবার দিয়ে কিন্তু এগুলো লালন পালন করা হয়ে থাকে। নড়াইল জেলায় যে আসন্ন কুরবানি সম্পর্কে যদি আমি একটু জানিয়ে রাখি, যে নড়াইল জেলার জন্য 54,585টি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। জেলা যে প্রাণী সম্পদ অফিস রয়েছে সেখান থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা জানতে পেরেছি এর মধ্যে গরু রয়েছে 23,233টি এবং ছাগল ও ভেড়া রয়েছে 31,352টি। তো কোরবানির জন্য নড়াইল জেলার যে চাহিদা রয়েছে সেটি আমরা একটু জানানোর চেষ্টা করি। সেটি হচ্ছে 40,516টি পশুর কিন্তু কোরবানির জন্য চাহিদা রয়েছে নড়াইল জেলার জন্য। সেক্ষেত্রে কিন্তু প্রায় 14,000-এরও বেশি পশু কিন্তু নড়াইলে উদ্বৃত্ত লালন পালন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে আমাদের যে চিত্রা এগ্রো রয়েছে, এখানে কিন্তু ছোট বড় অনেক বড় যে পশু রয়েছে সে বিষয়ে আমরা একটু, এখানকার সবচেয়ে বড় একটি পশু রয়েছে, এখানকার যে চিত্রা এগ্রো যে মালিক রয়েছে যে মিল্টন শিকদারের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানকার যে তিনি জানাবেন আসলে এখানকার খামারে তিনি কিভাবে লালন পালন করছেন এই পশুগুলো। ধন্যবাদ। দেশ টিভিকে ধন্যবাদ জানাই আমাদের খামারে আসার জন্য এবং আমাদের কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরার জন্য। চিত্রা এগ্রো এবছর কুরবানি উপলক্ষে গরু লালন পালন করছে অন্যান্য বছরের মতোই। আমরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করি, অর্থাৎ গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং পশু খাদ্য যেগুলো দেওয়ার বিধিমালা অনুযায়ী যে সমস্ত পশু খাদ্য দেওয়া যায় সেগুলো দিয়ে আমরা গরু লালন পালন করি। গরুকে কোনো রকম স্টেরয়েড বা হরমোন অথবা ব্রয়লার মুরগির ফিড খাওয়ানো হয় না, যে কারণে আমাদের গরুগুলো খুব প্রাণবন্ত, অ্যাক্টিভ এবং তার পাশাপাশি এই গরুগুলো থেকে উৎপাদিত মাংস অনেক সুস্বাদু হয়। তো আমাদের ভোক্তাদেরকে নিরাপদ খাদ্য উপহার দেওয়া, পাশাপাশি ধর্মীয় যে অনুষঙ্গ আছে সেই অনুষঙ্গটা যেন যথাযথভাবে পালন করতে পারে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সেই জন্য আমরা
নিরলসভাবে কাজ করছি। আর ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে আমরা এখান থেকে জানতে পারছিলাম এখানে সবচেয়ে যে বড় গরুটি রয়েছে সেটির দাম প্রায় 1400 কেজি ওজন একটি গরু রয়েছে। সেই গরুটির আসলে আমাদেরকে মালিক জানিয়েছেন যে এই গরুটি যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে তারা কিন্তু একটি খাসি উপহার দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই যে গরুটি, সেই গরুটির দাম চাওয়া হচ্ছে কিন্তু প্রায় 12 লক্ষ টাকা এই পশুটির দাম চাওয়া হচ্ছে। তো নড়াইল থেকে এই ছিল আসলে আমাদের যে পশু খামারিদের নিয়ে যে নড়াইলের সর্বশেষ তথ্য। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন কোরবানির পশুর খবরাখবর।